সাধারণ মানুষকে চিন্তায় ফেলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তে। জয়নুল আবেদিন ফারুক ভাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনার কাছে যে প্রশ্নটি রেখে আসলে আমরা গিয়েছিলাম, এই যে সাধারণ মানুষের উপরে রাজস্ব আহরণের এত বড় চাপটি যেখানে তৈরি হলো, অন্যদিকে বিশ্লেষকরা বলছেন যে সরকারের যে বড় বড় সেতুহস্তি প্রকল্পগুলো, অর্থাৎ সাবেক সরকারের যেই বড় বড় সেতুহস্তি প্রকল্পগুলো আছে সেগুলো মুষ্টিমেয় এখন আছে এবং সেগুলো চলছে, বাস্তবায়ন হচ্ছে। এবং যেটি বিশ্লেষকরা বলছেন যে যদি সরকারি ব্যয়ও 20% কমানো যেত তাহলে বছরে 50,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হতো। সেদিন না গিয়ে একেবারে আমার ওই রিক্সা চালক, আমার এই কৃষক যে একটা বিস্কুট কিনবে তার বাচ্চার জন্য, তাকে 15% ভ্যাট দিতে হবে, যে ওষুধ কিনবে তাকে ভ্যাট দিতে হবে, কতটা যৌক্তিক আসলে? দেখেন, এখানে আমি তো আগে বলেছি, আমি তো এত এক্সপার্ট না, অর্থনীতিবিদ না, কিন্তু ওনাদের দুইজনের বিজ্ঞ লোকের কথা শুনে আমার এটাই প্রতীয়মান হলো যে আমাদের এনবিআর এর সাবেক চেয়ারম্যান, উনি রিটায়ার হয়েছেন তো অনেকদিন হয়ে গেল, মানে আওয়ামী লীগ সরকারের আমলে উনি রিটায়ার করেছেন। জি, বদিউর রহমান ভাই আপনাকে বলছেন রিটায়ারমেন্ট করেছেন তো এটা না, তো আওয়ামী লীগ সরকারের আমলে তো আমি ছিলাম না, আমি 3 উদ্দিনের আমলে ছিলাম। 111 সরকার ছিলাম ও 2 বছরে রিটায়ার তখনই নাকি? আলাদা ওনার কথা বোঝার বড় কঠিন। উনি একটা কথা বলেছে, এই কথাটা ওনার থেকে ক্লিয়ার হওয়া উচিত। এক ফাঁকে উনি বলেছেন আগে 3 দল, এখন 2 দল। এক দল আগে খাইছে আর এক দল খাওয়ার চেষ্টা হচ্ছে, মানে এই কথাটা কি বুঝাতে চেয়েছেন এটা একটু ক্লিয়ার করা দরকার। কারণ উনি রাজনীতি করেন না, উনি বিজ্ঞ মানুষ, উনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, অনেক বড় বিগ পোস্ট। এনবিআর এ কী হয় কী ঘটে সব কিছু আমরা জানি, রাজনীতি করলেই তো এগুলো খবর রাখি। তো সেখানে এই বিষয়টা ওনার ক্লিয়ার করা উচিত, এটা উনি ওনার প্রশ্নে ক্লিয়ার করবেন। ক্লিয়ার না করলে আমি কিন্তু এটা জবাব শেষে দিব। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। মাওলানা আজহার সাহেব উনি আওয়ামী সরকার আমলে অন্য দেশে চলে গেলেন। উনিও এমন একটা কটূক্তি করেছেন যে একজন খাইছে আরেকজন খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়গুলো বাজারে খুব প্রসারিত হয়েছে, সেগুলো নিয়েও আমরা যারা বিএনপি করি, কাকে বোঝাতে চেয়েছে আমরা ক্লিয়ার কথাটা বুঝতে পারি না, আমরা বিভিন্ন কথা বলতেছি। তো দয়া করে উনি কথাগুলো আমাকে ক্লিয়ার করবেন, না করলে আমি শেষে এটা উত্তর দেব। দেখেন, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লুট হয়েছে, শুনতে পাই, দেখতে পাই। যারা আব্দুল হক সাহেব বলছিলেন যে 10 বিলিয়ন শুধুমাত্র। আচ্ছা, 10 বিলিয়ন, এখন তো রিজার্ভে আছে 20 বিলিয়ন। তাহলে আব্দুল হক সাহেব তো অনেক পুরানো, উনি আমার অফিসের কাছে, ওনার অফিস যেখানে আমরা 3 বেলাই থাকি, সেখানে ওনার বক্তব্য স্পষ্ট, আমার কাছে স্পষ্ট, যে সেতুহস্তি বলেন, বিগ প্রকল্প বলেন, 2006 সালে পরে 2008 সালে 111 সরকারের সময় এবং তার পরবর্তীতে নেগোসিয়েশন করে মঈন ফখরুদ্দিনের সাথে বিদেশে চোখের চিকিৎসার নামে যারা আতাত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বৃহত্তম রাজনৈতিক দলকে কয়েকটি আসন দিয়ে সেদিন যে নির্বাচনটা অংশগ্রহণ করেছে বেগম জিয়া, দেশপ্রেম দেখিয়েছিল এই কারণে যে দেশের থেকে যেন সামরিক শাসনের মতো এই বোঝা মানুষ থেকে আর মানুষের মাথা থেকে যায়। সেদিন আমরা যখন ওনাকে প্রশ্ন করলাম যে আমরা কি এত বড় দল 25টি আসন পাওয়ার মতো দল, তখন উনি উত্তর দিয়েছে যদি 5টি আসনও আমি পাই আমি পার্লামেন্টে যাব। জরুরি আইন উঠাতে হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনীতি করে জনগণ, রাজনৈতিক দল, দলের প্রতি মানুষের আস্থা থাকুক না থাকুক, যে দলের প্রতি মানুষের বেশি আস্থা সে দলকে ক্ষমতা মানুষ নেয়। সেদিন উনি
পার্লামেন্টে গিয়ে অনেক চেষ্টা করেছি। পার্লামেন্টে বসার সাথে সাথেই তো বিডিআর মিউটিনিটি, কি কাণ্ড! কেউ এদিকে পালায়, কেউ ওদিকে পালায়, কেউ গুলির শব্দ। এই গুলির ভিতরেও 2-3 জন আওয়ামী লীগ নেতারা ভিতরে ঢুকে অনেক কাজ করতে আমরা দেখেছি। আজকে এগুলো খুলে বলা উচিত এই সরকারের, এটাই তো প্রত্যাশা। কিন্তু আপনার কথা ফেরত আসি, যে দেশ নিয়ে আরেকটা কথা বলেছে যে ছাত্র আন্দোলনেই এই সরকারের গণ অভ্যুত্থান হয়েছে। আমি ওনাকে এই বিষয়ে বলতে চাই, ছাত্রদের আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়েছে। সকল রাজনৈতিক দল যারা বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, আমি 54টা মামলার আসামি হয়েছি, আমার যেই নেতা হাঁটুপানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত কাটিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, জঙ্গলে ঘুমিয়েছে, আয়নাঘরে মাসের মাস থেকেছে, চৌধুরী আলম, ইলিয়াস আলীকে যারা গুম করেছে, খুন করেছে, এখনও তাদের পাওয়া যাচ্ছে না। সেই সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান বিদেশে থেকে 1/11-এর সময় একই কারাগারে ছিলাম, সুস্থ লোককে রিমান্ডে নিয়ে 1 সপ্তাহ পর অসুস্থ করে হাসপাতালে জেলে পাঠিয়েছে, সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। কারণ ওনার সাথে আমিও 2 বছর কারাগারে ছিলাম। আমার দুঃখ লেগেছে। আন্দোলনের সূত্রপাত কে করেছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সকল হাসিনা রক্তচক্ষু এড়িয়ে হলো আমরা রাজপথে ছিলাম। সেটাকে আস্তে 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 রূপ দিয়েছে এই দল, তা রূপান্তরিত হয়েছে গণ অভ্যুত্থানে। অস্বীকার করে কোনো জনাই মুগ্ধ খোকনের রক্ত দেওয়াটাকে পৃথিবীর ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না। কারণ একটাই, একটা 16 বছরের বুকে চেপে থাকা পাথরকে সরিয়ে দিয়েছে ছাত্র জনতা। সে কারণে বারবার এটা মনে থাকবে। এই কারণে যারা বিচারকের এজলাসে বিচার না পাওয়ার কারণে লাথি মারে, যারা হাইকোর্টের সামনে ময়লা ফেলে প্রমাণ করে আমাদের পক্ষে বিচার না করলে ময়লা এখানেই থাকবে, যারা নির্দেশিত রায় দেয়, যেই টাকার জন্য খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে, সেই খালেদা জিয়ার 1 কোটি টাকা এখন 10 কোটি টাকা হয়েছে। তাহলে রাজনীতি প্রতিহিংসামূলক যেসব ব্যবস্থা গ্রহণ করার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিন লুকিয়ে যায়নি, সকল কিছু সহ্য করে রাস্তায় ছিল। তাই উনি যে কথা বলেছেন, মুরদ কারো ছিল কি ছিল না, এ বিষয়ে জনতায় আগামী ডক্টর ইউনূসের এই সরকার, যেই সরকারের নাম ডাকেন না কেন, এই সরকার তো একটা নির্বাচন দিতেই হবে। আজ হোক কাল হোক, সেই নির্বাচনে প্রমাণ হবে কারা আন্দোলনে ছিল, কারা আন্দোলন করেছে, কারা কি চায়, দেশের কি করতে পারবে। অতীতে ক্ষমতা থাকতে আমাদের দোস্তুরি যে নাই, আমি এটা বলবো না। রাজনৈতিক দলেই তো দোস্তুরি করবে, রাজনৈতিক দল ছাড়া তো কেউ করবে না। সেখানে আমি চাই এই কথাটাও আমার মনে হয় দর্শক শ্রোতা গ্রহণ করতে পারবে কিনা জানি না। কারণ আমি যেহেতু বিএনপির একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশে হাফ প্যান্ট পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল থেকে বেরিয়ে হিন্দুস্তানে গিয়ে কুমলা খেয়ে, জাউবাদ খেয়ে, ট্রেনিং নিয়ে বাংলাদেশে যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। কি জন্য? 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেদিন স্বাধীনতা আন্দোলনের রূপ নিয়েছে। তাই মাওলানা ভাসানী সেদিন বলেছিল আসসালামু আলাইকুম। সে আসসালামু আলাইকুম কথা যদি শুনতেন, মাওলানা ভাসানী এক কথা বলেছে, শেখ মুজিব তুমি আইসো, দেশ স্বাধীন হয়েছে, আসো, তুমি লাঠি হাতে নিয়ে বসে থাকো ধানমন্ডির 32 নম্বর রোডে, আর একজন যারা দেশ পুলিশ দেখবে আতাউর রহমান খানকে প্রধানমন্ত্রী করে দাও। আমি নিজ কানে শুনেছি, তোমার দ্বারা হবে না। তো সে শেখ মুজিবকেও তো জীবন দিতে হয়েছে। সেটার কারণ কি? যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে কোথায় সিরাজ শিকদার, পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে এই গোলাম মোস্তফা 6 কোটি কম্বল আসলো, আমার কম্বল কোথায়, পার্লামেন্টে দাঁড়িয়ে বলে আমি রাত্রে ঘুমাতে পারি না, ডানে চোর, বামে চোর, বিছনায় চোর, এই কথাগুলো বলার কারণে বাংলাদেশের শেখ মুজিবের মতো লোককে জীবন দিতে হয়েছে। তাই রাজনৈতিক নেতারাই তো জীবন দেয়, দোষ হলেই জীবন দিবে। সে কারণে আমি মনে করি ডক্টর ইউনূস যদি তার এই যে নামেই ডাকেন ওনারা, এনজিও বলুক, ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলুক,
তার উচিত হবে একটাই, যে লুটের টাকা এনে বাজেট করো, বাংলাদেশে গরিবের উপর এর কর চাপাবার কোনো প্রয়োজনীয়তা নাই, এবং এই ক্ষমতা জনপ্রতিনিধির হাতে দিয়ে দেন। জনপ্রতিনিধিরা মনে যদি করে এলপি গ্যাসের দাম বাড়াইতে হবে, স্কুলের বাচ্চাদের টিফিন বক্সের দাম বাড়াইতে হবে, আজকে ফলের দাম, আমলার দাম, কমলার দাম, জুসের দাম, কেশাবের দাম, টমেটোর জুসের দাম বাড়াইতে হবে, সেই ডিসিশন আপনাদের দেওয়ার কোনো ক্ষমতা আছে কি না, জনগণ এই প্রশ্ন কিন্তু শুরু করবে কাল থেকে। সেখানে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা বিশ্বাস করে, ক্ষমতা কে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানে। কারণ আমি আল্লাহ রসুল বিশ্বাস করি, সে আল্লাহ রসুলের উপরে আমি একটা কথা বলতে পারি যে আমি 5 বার পর একবারও হারি নাই। আমার কোনো গুণ ছিল না, গুণ ছিল ধানেশী, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের আদর্শ। সে আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করি। তাই সে কারণে যারা আজকে বিজ্ঞ কথা বলেন, যারা বিসিএস দেন শুরুতেই গাড়ি বাড়ি, দেখুন আমি কাউকে কটাক্ষ করে বলছি, তারা প্রতিভাবান ব্যক্তি, বিশেষে ভালো করেন, রেজাল্ট করেন, সেখানে আর এই বিসিএসটাকে ধ্বংস করে দিচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশে কত লোককে তারা চাকরি দিয়েছে যারা অজ্ঞ, কিছুই জান না, তারাই বাংলাদেশে এখন এই সচিবালয়ে আগুন লাগাবার লোকের তারা। সেখানে আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার উচিত এসব ভ্যাট ট্যাট কিছু না করে এসব মানুষের উপর ঝাঁপিয়ে কর চাপিয়ে কোনো লাভ হবে না। যতটুকু সম্ভব সংস্কার আপনারা করেন, কিন্তু এই সংস্কারের নামে মঈন ফখরুদ্দিনের মতো বিলম্বিত করে দেশে আর একটা অস্থিরতার সৃষ্টির যে প্রয়াস, একজন বলে প্রেস সচিব কি বলেন, তো প্রধান উপদেষ্টা কি বলেন, এই বিষয়গুলো যাতে এনে মানুষ যেন ডক্টর ইউনূসের বদনাম না। ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে 18 তলায় পায়ে হেঁটে আমি দেখেছি একটা মোড়া নিয়ে একতলা উঠে মোড়ার মধ্যে বসে বসে উনি হাজিরা দিতে গিয়েছেন, তার সে কথা মনে আছে। তাকে কিভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, কি একটা বই দেখিয়ে পার্লামেন্টে বলেছে, আরে কি আনছে এটা তো এমনি পাওয়া যায়। তো এইসব বিষয় যাকে হেনস্থ করেছে যে উনি এখন হিন্দুস্তানে মোদির আঁচলের নিচে, আর বাংলাদেশে ডক্টর ইউনূস উনি যেভাবে চলতেন, যে লোক দ্বারা উনি পাহারা পেতেন, তারাই ওনাকে পাহারা দিচ্ছে আর উনি বাইরে বসে আছেন। এখানে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় আমাদের দাবি তার কাছে, আমরা আপনার কাছে চাই, আমরা বিশ্বাস করি আপনাকে, আমার দলও বিশ্বাস করে, তাই দেরিতে না হোক সুনির্দিষ্ট একটা তারিখ দেন, সে তারিখের মধ্যে নির্বাচন হলে জনগণের এই প্রত্যাশা পূরণ হবে। গ্যাসের দাম বাড়বে না, কমলা লেবুর দাম বাড়বে না, ছাত্রদের টিফিন বক্সের দাম বাড়বে না। দুজন অভিজ্ঞ ব্যক্তিকে এসএটিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে অনেক কথা বলবো, তারই মধ্যেই খুঁজে নিতে হবে আসল কথা। আসল কথা একটাই, বাংলাদেশের মানুষ শান্তি চায়, সুখ চায়, দরজা খুলে ঘুমাতে চায়, এমন একটি রাজনৈতিক দলকে চায় যে রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের মানুষের সেবার কাজে নিয়োজিত হবে, নিজের জন্য নয়, দেশের জন্য। আর শেষ একটি কথা, মুগ্ধ এবং খোকনের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, বিশেষ করে আপনাদের মতো সাংবাদিকরা অতীতে যারা কথা বলতে পারেন নাই, যারা লিখতে পারেন নাই, যারা ওনার আব্দুল হক সাহেবের ব্যবসার কথা বলতে পারেন নাই, এনবিআরের চেয়ারম্যানের আসল রূপের কথা বলতে পারেন নাই, আমার কথা লিখতে পারেন নাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন আবারও ওই স্বৈরাচারী শেখ হাসিনার মতো আবার ব্যবহৃত না হন, সেদিকে লক্ষ্য রেখে এসিটিভি লেট এডিশন এবং নিউজ আওয়ার্সকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।